সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। আলোচনায় তোমরা যা জানতে পারবে: 1. কোষ প্রাচীরের সংজ্ঞা। 2. কোষ প্রাচীরের ভৌত গঠন। 3. কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। 4. কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান এবং 5. কোষ প্রাচীরের গুরুত্ব। কোষ প্রাচীরের সংজ্ঞা অর্থাৎ কোষ প্রাচীর কাকে বলে? এটি একটি কোষ। কোষের সবচেয়ে বাইরে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে আছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। অর্থাৎ কোষ প্রাচীর কোষ ঝিল্লির বাইরে থাকে। কোষ ঝিল্লির বাইরে যে শক্ত, পুরু ও মৃত আবরণী থাকে তাকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীরকে কোষের সীমানা নির্দেশক বলা হয়। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। কার্ল রডলফি এবং এপলিং এই দুইজন বিজ্ঞানী প্রমাণ করেন যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীর প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত: 1. মধ্যপর্দা, 2. প্রাথমিক প্রাচীর এবং 3. সেকেন্ডারি প্রাচীর। তবে কোনো কোনো উদ্ভিদে টারশিয়ারি প্রাচীর নামক আরো একটি স্তর থাকে। 1. মধ্যপর্দা। পাশাপাশি দুটি কোষ দুটির মাঝখানে একটি পর্দা আছে। এটি সিমেন্ট জাতীয় পর্দা, অর্থাৎ এই পর্দাটি কোষ দুটিকে একসাথে যুক্ত রেখেছে। একেই বলা হয় মধ্যপর্দা। পাশাপাশি অবস্থিত দুটি কোষ যে সিমেন্ট জাতীয় পর্দা দ্বারা যুক্ত থাকে তাকে মধ্যপর্দা বলে। ইহা অখণ্ড এবং এক স্তর বিশিষ্ট। মধ্যপর্দার উপরে মাঝে মাঝে কোষ প্রাচীর গঠিত হয় না। কোষ প্রাচীর বা প্রাথমিক প্রাচীর গঠিত না হলে মধ্যপর্দার উপরে সরু গর্ত সৃষ্টি হয়। এই সরু গর্তটাকে বলা হয় কূপ বা পিট। আর মুখোমুখি অবস্থিত দুটি কূপকে একসাথে বলা হয় কূপ জোড়া বা পিট মেমব্রেন। আর এই অঞ্চলকে বলা হয় কূপ এলাকা। পিট মেমব্রেনে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ছিদ্রের মধ্য দিয়ে প্লাজমোডেজমাটা থাকে। এই প্লাজমোডেজমাটা সূত্রগুলোই এক কোষ থেকে আরেক কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। বিজ্ঞানী ট্যানজেল এই প্লাজমোডেজমাটাগুলো আবিষ্কার করেন।
মধ্য পর্দা পেকটিক অ্যাসিড, পেকটিন, পোটোপেকটিন ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকে। ফ্যাগমোজোম এবং ভ্যাসিকল জমা হয়ে এই মধ্য পর্দা গঠিত হয়। দুই, প্রাথমিক প্রাচীর। এটা মধ্য পর্দার উপরে প্রথম একটি প্রাচীর গঠিত হয়। এই প্রাচীরটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। অর্থাৎ মধ্য পর্দার উপরে প্রথম যে স্তর সৃষ্টি হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। প্রাথমিক প্রাচীর পাতলা, খণ্ডিত ও এক স্তর বিশিষ্ট। ইহা 1 থেকে 3 মাইক্রন পুরুত্ব হয়। প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, লিগনিন ইত্যাদি দ্বারা গঠিত। 3, সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে আরো 3টি স্তর গঠিত হয়। এই 3টি স্তরকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। অর্থাৎ প্রাথমিক প্রাচীরের উপরে যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বলে। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট এবং খণ্ডিত। ইহা 5 থেকে 10 মাইক্রন পুরু। সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন, ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা, অজৈব লবণ ইত্যাদি থাকে। সাধারণত ভেসেল, টাকিট ও ফাইবারে সেকেন্ডারি প্রাচীর দেখা যায়। কোনো কোনো উদ্ভিদে, বিশেষ করে নগ্নবীজ উদ্ভিদের টাকিট কোষে টারশিয়ারি প্রাচীর থাকে। এই টারশিয়ারি প্রাচীরটি সেলুলোজ এবং জাইলেন দ্বারা গঠিত। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীর 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এই হলো 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ। এই গ্লুকোজ দ্বারাই কোষ প্রাচীর গঠিত হয়। গ্লুকোজগুলো যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। সর্বপ্রথম গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এই যে গ্লুকোজগুলো যুক্ত হয়ে সেলুলোজ গঠন করছে, এই সেলুলোজ দ্বারাই কোষ প্রাচীর গঠিত হয়। কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। এইভাবে গ্লুকোজ অণুগুলো একের পর এক যুক্ত হয়ে সেলুলোজ অণু গঠন করে।
সেলুলোজ অণুগুলো পরস্পর যুক্ত হয়ে সেলুলোজ চেইন গঠন করে। সেলুলোজ চেইন গঠিত হচ্ছে, অনেক লম্বা লম্বা চেইন গঠিত হয়। একটি সেলুলোজ চেইনে 1000 থেকে 3000 অণু সেলুলোজ থাকে। একশোটি সেলুলোজ চেইন যুক্ত হয়ে মাইসেলি গঠন করে। মাইসেলির ব্যাস 10 ন্যানোমিটার। মাইসেলি হলো কোষের ক্ষুদ্রতম গাঠনিক একক। বিশটি মাইসেলি যুক্ত হয়ে মাইক্রোফাইবিল গঠন করে। মাইক্রোফাইবিলের ব্যাস 250 অ্যাংস্ট্রম। দুইশো 50টি মাইক্রোফাইবিল যুক্ত হয়ে ম্যাক্রোফাইবিল গঠন করে। ম্যাক্রোফাইবিলের ব্যাস 0.4 মাইক্রোমিটার। ম্যাক্রোফাইবিল যুক্ত হয়ে ফাইবার বা তন্তু গঠন করে। ফাইবার বা তন্তুগুলো যুক্ত হয়ে কোষ প্লেট গঠিত হয়। কোষ প্লেটগুলো পরস্পর যুক্ত হয়ে কোষ প্রাচীর গঠন করে। অর্থাৎ গ্লুকোজ দ্বারা সেলুলোজ গঠিত হয়, সেলুলোজ দ্বারা সেলুলোজ চেইন গঠিত হয়, সেলুলোজ চেইন দ্বারা মাইসেলি গঠিত হয়, মাইসেলি দ্বারা মাইক্রোফাইবিল গঠিত হয়, মাইক্রোফাইবিল দ্বারা ম্যাক্রোফাইবিল গঠিত হয়, ম্যাক্রোফাইবিল দ্বারা ফাইবার বা তন্তু গঠিত হয়, ফাইবার বা তন্তু দ্বারা কোষ প্লেট গঠিত হয়, কোষ প্লেট দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। কোষের 3টি স্তর থাকে: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট ও পেকটিন থাকে। এর মধ্যে পেকটিক অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে। প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, জাইলোগ্লুকাগন প্রভৃতি থাকে। সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, ট্যানিন, মোম, ক্যালসিয়াম অক্সালেট ইত্যাদি থাকে। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো সংক্ষেপে মনে রাখার জন্য ছোট্ট একটি কোটেশন হতে পারে এরকম: মধ্যপর্দায় থাকে হলো পেকটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট এবং প্রোপেকটিন। এরকম প্যাক, ক্যালপ্যাক, ম্যাকপ্যাক, প্রোপ্যাক। আবার বলছি, প্যাক, ক্যালপ্যাক, ম্যাকপ্যাক, প্রোপ্যাক। প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, জাইলোগ্লুকা। এটা সংক্ষিপ্ত রূপ এরকম হতে পারে: সেলু হেমিগ্লাইজা, সেলু হেমিগ্লাইজা। সেকেন্ডারি প্রাচীরে থাকে সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, ট্যানিন,
মোম, ক্যালসিয়াম অক্সালেট। এর কোটেশনটা এরকম, সেলিসুকি ট্যামোক্যা, সেলিসুকি ট্যামোক্যা, সেলিসুকি ট্যামোক্যা। কোষপ্রাচীরের রাসায়নিক উপাদান বা পদার্থের পরিমাণ হলো, কোষপ্রাচীরে সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ থাকে 20%, পেকটিন থাকে 30%, গ্লাইকোপ্রোটিন থাকে 10%। এই সবগুলো মিলে 100%। তবে কোনো কোনো কোষপ্রাচীরে এর পরিবর্তে অন্য উপাদানও থাকতে পারে। জাইলেন 25%, লিগনিন 15%। সেক্ষেত্রে এখানে এই পরিমাণটি একটু কম বেশি হতে পারে। বিভিন্ন শ্রেণীর উদ্ভিদের কোষপ্রাচীরের রাসায়নিক পদার্থ। উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষপ্রাচীরে সেলুলোজ ও পলিস্যাকারাইড থাকে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইকেন এবং মিউকোপ্রোটিন থাকে। ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন থাকে। শৈবালের কোষপ্রাচীরে পলিস্যাকারাইড বা স্টার্চ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। ডায়াটোমের কোষপ্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। আর্কিয়ার কোষপ্রাচীরে গ্লাইকোপ্রোটিন, সিউডোপেপটাইডোগ্লাইকেন এবং পলিস্যাকারাইড থাকে। ক্যালসিয়াম প্যাকটেট ও ম্যাগনেসিয়াম প্যাকটেটকে একত্রে পেকটিন বলা হয়। পেকটিনের সংজ্ঞা হলো, ক্যালসিয়াম প্যাকটেট ও ম্যাগনেসিয়াম প্যাকটেটকে পেকটিন বলা হয়। হেমিসেলুলোজ এ জাইলান, আরাবান, গ্যালাকটাম থাকে। হেমিসেলুলোজ এই তিনটি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুকান কোষপ্রাচীরে ক্রস-লিঙ্ক হিসাবে কাজ করে। ক্রস-লিঙ্ক হিসাবে কাজ করে জাইলোগ্লুকান। কোষপ্রাচীরের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1. কোষপ্রাচীর কোষের সজীব অংশকে রক্ষা করে। 2. কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। 3. কোষের দৃঢ়তা প্রদান করে। 4. কোষের যান্ত্রিক শক্তি প্রদান করে। 5. পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। 6. পানি ও খনিজ লবণ পরিশোষণ করে। 7. প্রচ্ছেদন ঘটায়। 8. রোগ প্রতিরোধ করে। 9. কাগজ ও বস্ত্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। 10. উদ্ভিদদেহে কঙ্কাল গঠনের কাজ করে। 11. প্লাজমোডেজমাটা আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। গুরুত্বগুলো চিত্র সহ দেখছি। চিত্র সহ দেখলে খুব সহজে বোঝা যায় এবং দীর্ঘদিন মনে থাকে। 1. কোষের সজীব অংশকে রক্ষা করে। এলো কোষের সজীব অংশ, কোষপ্রাচীর এই সজীব অংশকে রক্ষা করে। 2. কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। কোষপ্রাচীর না থাকলে কোষের আকৃতি নির্দিষ্ট হতো না। 3. কোষের দৃঢ়তা দান করে। কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করেছে। 4. কোষের যান্ত্রিক শক্তি প্রদান করে।
কোষ প্রাচীরই কোষের যান্ত্রিক শক্তি প্রদান করে, তাই উদ্ভিদ সহজেই শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। 5. পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। কোষ প্রাচীরের মধ্যে দিয়ে এসব উপাদান চলাচল করে। 6. পানি, খনিজ লবণ পরিশোষণে অংশগ্রহণ করে। 8. রোগ প্রতিরোধ করে। কোষ প্রাচীর উদ্ভিদের রোগ প্রতিরোধ করে, অর্থাৎ যে কোনো জীবাণু এসে কোষ প্রাচীরের উপরে এসে বসলে মৃত কোষ প্রাচীর হওয়ার কারণে উদ্ভিদ বা কোষের ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে উদ্ভিদ রোগ প্রতিরোধী হয়। কাগজ ও বস্ত্র শিল্পের কাঁচামাল হিসেবে কাজ করে। কোষ প্রাচীরে যেহেতু সেলুলোজ আছে, এই সেলুলোজ কাগজ ও বস্ত্র তৈরির উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদ দেহে কঙ্কাল গঠনের কাজ করে। এই যে কোষ প্রাচীর উদ্ভিদ দেহে কঙ্কাল গঠনের কাজ করেছে। 11. প্লাজমোডেজমাটা আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। পাশাপাশি অবস্থিত দুটি কোষের মাঝখানে যে মধ্যপর্দা থাকে, মধ্যপর্দার মধ্য দিয়ে প্লাজমোডেজমাটা থাকে। প্লাজমোডেজমাটাই পাশাপাশি দুটি কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।